আচ্ছা, তাহলে আমরা গতদিন যেটা দেখছিলাম যে জাভাস্ক্রিপ্টের হালকা কিছু ব্যবহার। তো আজকে আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো যে জাভাস্ক্রিপ্টের আসলে বেসিক জিনিসগুলো একটু জানার চেষ্টা করব আগে, তারপরে হচ্ছে অন্যগুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যদি এরকম একটা ইস্যুর কথা চিন্তা করি যে আমরা এইচটিএমএল দিয়ে একটা কিছু ডিজাইন করলাম, সাপোজ ভাবলাম এটা নাই, শুধু আমার এইচ2টা আছে। এখন আমি যদি এটা রান করি তাহলে কি দেখতেছি যে আমার শুধু এই লেখাটা আছে। এখন আমি যেটা বোঝাতে চেষ্টা করতেছি, গতদিন আমরা একটা কথা বারবার বলতেছিলাম যে ডম। তো ডমটা আসলে কি আমি সেটা নিয়ে হ্যালো, জানি না আজকে একটু প্রবলেম হচ্ছে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা যেটা বলতেছিলাম যে আসলে জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলোকে কিভাবে, মানে ডমকে কিভাবে পার্টস করে, মানে আমরা এই যে জিনিসটা দেখতেছি, এই যে ট্যাগগুলোকে, এলিমেন্টগুলোকে দেখতেছি, এটা নিয়ে কিভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করে। তো সেটা আমরা একটু যদি দেখি, মনে করেন আমি চাচ্ছি এই জায়গাটাতে আমি ডাইনামিক্যালি কিছু বসাবো, একটা ক্যালকুলেশন করে আমি কিছু বসাবো। তাহলে আমি যেটা করতে পারি, দেখেন আমি পরে এটা বিলিভ করতেছি এটা কিভাবে কি, জাস্ট একটু দেখেন। সাপোজ আমি একটা লেখা লিখে দিলাম, যদি আমি এটা রিলোড দিই, দেখেন আমার এই ইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এইচটিএমএল সিএসএস এ আপনি কিন্তু কখনোই একটা এই যে আমার এলিমেন্টগুলো বা এই যে ডম যেটা বলতেছি, এটা যখন একবার লোড হয়ে যাবে, আপনি কিন্তু তখন আর এটা কখনো চেঞ্জ করতে পারেন না। এইচটিএমএল সিএসএস দিয়ে সম্ভব না। হয়তো আপনাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্য নিতে হবে। আর আপনি যদি সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্য নিয়ে যদি করতে চান, সেক্ষেত্রে একটা ব্যাপার আছে, পেজটা একবার লোড হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে পেজটা আবার রিলোড হয়ে আসতে হয়। যেমন আমরা যদি পিএইচপি দিয়ে কাজ করি, তাহলে আমাদের পেজটা এই ভ্যালুটাকে চেঞ্জ করতে হলে পেজটাকে একবার লোড করতে হবে। এটা একটা প্রবলেম। কিন্তু জাভাস্ক্রিপ্ট যেটা করতে পারে আমাদের জন্য, সেটা হলো কোনো রিলোডিং ছাড়াই আমাদেরকে ডমটা চেঞ্জ করে দিতে পারে। এখন দেখেন, যখন আমি এখানে পেজটা রিলোড করতেছি, তখন দেখেন এখানে ফার্স্টে তো জিরো ছিল। তো জিরোটা থেকে যখন এই যে 5 to 0 দিয়ে রিপ্লেস হচ্ছে, তখন কিন্তু এখানে এটা রিলোড হচ্ছে না, এটা কিন্তু একবারই লোড হচ্ছে। তো আপনি কিন্তু অন্য কোনো এইচটিএমএল সিএসএস দিয়ে কিন্তু এটা করতে পারতেন না। তার মানে আমি এখন ইচ্ছা করলে এখানে অন্য ভ্যালু বারবার বারবার বসাতে পারবো। যেমন কিভাবে, সাপোজ আমি একটা যদি লুপ চালাই, মনে করেন আমি একটা লুপ চালাচ্ছি যেটা হলো 1000 পর্যন্ত যাবে। আর এইটা যদি আমি এর ভিতরে দিয়ে দিই এবং এখানে যদি আইটাকে প্রিন্ট করি, তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখেন,
এটা আসলে এত ফাস্ট হয়ে গেল যে আমরা আসলে বুঝতে পারতেছি না যে কখন এটা হয়ে গেছে। ঠিক আছে, লুপটা কিন্তু চলছে, কিন্তু সেটা এত ফাস্ট হয়ে গেছে যে আমরা বুঝতে পারিনি। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখাই একটা এক্সাম্পল দিয়ে, তাহলে সহজে বুঝতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম 1000, তার মানে 1 সেকেন্ড পর পর এই টাইমটাকে সে ইনক্রিমেন্ট করবে। যদি আমি এখন দেখি, হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? দেখেন, ওটা আমি দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি যে কিভাবে আমরা পার্টস করব। আমি এটা আসলে দেখাতে চেষ্টা করতেছিলাম যে আমরা এইচটিএমএল এ যে ডকুমেন্টটা দিয়ে পার্টস করি না কেন, মানে যে ডকুমেন্টটা আমরা চাই না কেন, সেটাকে আমরা অবশ্যই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে চেঞ্জ করে ফেলতে পারবো যদি আমাদের সেরকম দরকার হয়। আর এই যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা দেখা যাচ্ছে, একটা ইমেজ থাকতে পারে, একটা হলো কি বলে এইচ অন থাকতে পারে, একটা পি থাকতে পারে, যাই থাক না কেন সেগুলো সেইগুলো এক একটা অবজেক্ট। জাভাস্ক্রিপ্টের জন্য সেটা প্রত্যেকটা একটা একটা অবজেক্ট। তাহলে আমরা গতদিন যেটা বলেছিলাম, দেখেন যে আমাদের সিনট্যাক্সটা ছিল এরকম, তাই না? সিনট্যাক্সটা ছিল এরকম। এখন এখানে কি বলেছিলাম, এখানে হয় সিলেক্টর, ভালো করে খেয়াল করেন, এখানে বলেছিলাম সিলেক্টর, এখানে বলছিলাম একটা ইভেন্ট হয়, আর এখানে বলছিলাম একটা কলব্যাক ফাংশন হয়। কলব্যাক ফাংশন হয়, এই সিলেক্টরটা আসলে একটা অবজেক্ট রিটার্ন করে। এই সিলেক্টরটা আসলে একটা অবজেক্ট রিটার্ন করে, কারণ আমরা এই যে সিলেক্টর হিসেবে কি দিব, এখানে যে ইগুলো আছে, এখানে যে এলিমেন্টগুলো আছে তার কোনো একটা রেফারেন্স। যেমন আমি যদি এখানে একটা আইডি বসাই, এখানে একটা আইডি বসাই, একটু আগে যেটা দেখাচ্ছিলাম, এখানে যদি একটা আইডি বসাই হ্যাশ দিয়ে, সিএসএস এ আপনারা দেখছেন, এখানে যদি একটা আইডি বসাই, তাহলে এটা কোনটাকে রিপ্রেজেন্ট করতেছে, যে এই যে আইডি, যেটা মানে এই স্প্যান এতটুকুকে রিপ্রেজেন্ট করতেছে হলো এই জিনিসটা দিয়ে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এখন দেখেন, আপনারা অবশ্য প্রথম থেকে যদি একটু প্র্যাকটিস করতেন তাহলে এতটা অবস্থা খারাপ হইতো না মনে হয়। যাই হোক, আমরা আবার একটু বলতেছি, দেখেন সেটা হলো যে আমরা এখানে একটা সিলেক্টর দিলাম। এখন এই সিলেক্টরে আমরা কি করতে চাচ্ছি সেটা ব্যাপার। এই সিলেক্টরটা তাহলে এখন একটা কি অবজেক্ট, কি জিনিস, একটা অবজেক্ট। এখন ব্যাপার হলো আপনাদের যেটা কনফিউশন ছিল, যেটা আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো আসলে কনসোলটা কি জিনিস। কনসোলটা হলো আপনি ডেভেলপমেন্ট পারপাস, মানে যখন ডিবাগিং করতেছেন, আপনার কোডটা লেখা শেষ হয় নাই, আপনি কোডিং করতেছেন, দেখতেছেন, ডিবাগিং পারপাস আপনি কিছু, যেমন আমি যদি চাই যে না আমি এখন একটা কোনো কিছু যোগ করব, তো করে সেটা দেখাবো, তো এখানে দেখাতে গেলে আমার এরকম একটা ডমকে পার্স করতে হবে, তারপরে তো দেখাতে হবে। আপনারা যেটা দেখলেন একটু আগে, এটার ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে এরকম করে ধরে তারপর চেঞ্জ করতে হবে, তাই না? কিন্তু আমি যদি চাচ্ছি যে না আমার বারবার বারবার আউটপুটটা দেখানো দরকার,
বারবার আউটপুটটা দেখানো দরকার, সেক্ষেত্রে আমাকে কি করতে হতো? সেক্ষেত্রে আমাকে যেটা করতে হতো যে আমি বারবার তো আর এখানে এরকম করে দেখা একটা পসিবল হয় না, অনেক সময় আমাকে মানটা কি আসতেছে সেটা দেখার জন্য। যেমন আমি চাচ্ছি যে আসলে আমি তো বললাম যে এটা অবজেক্ট, এটুকু একটা অবজেক্ট, তাহলে এটা যে আসলে অবজেক্ট কিনা বা আসলে এটার ভিতরে কি আছে, কি রিটার্ন করে, এটা আপনি কিভাবে বুঝবেন? তা আপনি যদি সেটা দেখতে চান তা আমরা এই যে ডিবাগিং টুলটা ব্যবহার করতে পারি। আপনারা এই জিনিসটা আগে দেখছেন, রাইট বাটন ক্লিক করে ব্রাউজারে এসে রাইট বাটন ক্লিক করে এই যে ইন্সপেক্ট, এটা নিয়ে আপনারা অবশ্যই আগে দেখছেন। ইন্সপেক্টে ক্লিক করবেন, করার পরে এটা যে এভাবে আসে এটা তো আপনারা জানেন। এবার যখন আসলো তখন আপনি এই যে এলিমেন্টে আছেন দেখেন, এখান থেকে আপনি চলে যাবেন কনসোলে। কনসোলে ক্লিক করলাম, দেখেন এখানে আরেকটা লেখার জায়গা আছে, আপনি চাইলে জাভাস্ক্রিপ্টের কোড এখানে লিখতে পারবেন। আবার আপনি কোনো আউটপুট, কনসোলে আমরা যে আউটপুটগুলো দিই সেগুলো আপনি এখানে প্রিন্ট করাতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখি যে এই পেজটা লোড হলেই কনসোলে একটা আউটপুট দেবে, ইটস ওয়ার্কিং। তাহলে দেখেন আমরা যদি একটু ব্রাউজারে যাই, আমরা যদি রিফ্রেশ করি, ইটস ওয়ার্কিং। তার মানে এই কোডটা যে আসলেই আপনি রান করাতে পারছেন বা আসলেই যেটা কাজ করতেছে কিনা, তাহলে ডিবাগিং পারপাস আমরা এই কনসোলটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আপনি তাহলে কি করতে পারতেছেন? এখানে কিছু কোড রান করাতে পারতেছেন, আপনি কোনো কিছু আউটপুট এখানে দিয়ে দেখতে পারতেছেন। এই জন্য আমরা বারবার এখানে না দিয়ে ডমটাকে পার্স না করে আমরা এখানে সিম্পল কিছু আউটপুট দিয়ে আমরা এটাকে দেখতেছিলাম যে কাজ করে কিনা। তাহলে কনসোল ডট লগ করলে সেই আউটপুটটা কোথায় দেখাবে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আপনারা শুনতে পাচ্ছেন? এত সময় যেগুলো বলছি শুনতে পারছেন বা বুঝতে পারছেন? কে বোঝে নাই সে কথা বলেন। বোঝে নাই কে সে বলেন যে আমি বুঝি নাই, বা কোনটা বোঝেন নাই। তাই বোঝেন নাই কি? আপনারা ইউজ করেন ল্যাপটপ অথবা অনেকে আছেন ফোন দিয়ে, কারেন্টের সঙ্গে কি সম্পর্ক? তাহলে তো আপনার কোনো প্রবলেমই হওয়ার কথা না। এই যে সবাই বলে নেট নাই, এই নেই সেই নাই, আপনার তো তাহলে আপনার তো কোনো প্রবলেম নেই। ওয়াইফাই থাকে না, কিন্তু নেট জনিত কোনো সমস্যা তো আপনার নাই যে আমার কানেকশন খুব স্লো, আমি যাইতে পারি না, বা এই এমবি কিনে যাইতে হয়। না আমি বলতে সেটা অন্য কথা। আমি বলতেছি আপনি কি বোঝেন নাই এমন কিছু এটা আছে যে আমি এই জিনিসটা বুঝি নাই, সেটা বলেন যে আমি এটা বুঝি নাই। আমি কি কারোর বোঝাতে পারতেছি না? বলতেছি যে আপনার কোথায় বোঝেন নাই বা প্রবলেমটা কোথায়, বা কেউ কে বোঝেন নাই সে বলেন যে আমি বুঝি নাই বা এই জায়গাটা বুঝি নাই। আপনারা শুনতেছেন?
তো কনসোলটা কিভাবে আনতেছিলাম সেটা আমি আবার একটু বলি। আমরা এখানে রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্টে ক্লিক করলাম, ইন্সপেক্টে ক্লিক করলাম, করার পরে এটা তো আপনারা সবাই দেখছেন, আগে দেখছেন। আমরা এখন এলিমেন্টে আছি, যদি আমি কনসোলে ক্লিক করি তাহলে এই যে কনসোলের জায়গাটা আমরা দেখতে পারবো। তো আমরা যদি কোনো কিছু কনসোলে লক করি সেটাও এখানে চলে আসবে। আমরা চাইলে এখানে জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশনকে এক্সিকিউট করতে পারবো, মানে জাভাস্ক্রিপ্টকে লিখতে পারবো এখানে। এখানে আমি যদি অ্যালার্ট দিই, দেখেন এখানে অ্যালার্টটা আসতেছে। এটা তো আমাদের কোডে ছিল না, ছিল? এই অ্যালার্টটা আমাদের কোডে ছিল না, আমাদের কোডে লেখা নেই, কিন্তু আমরা কোথা থেকে আসলাম, আমরা কনসোলে লিখে এটা রান করলাম। এখন দেখেন আমরা যদি কনফার্মকে রান করি, গতদিন যেটা লিখছিলাম, এটা লিখে রান করলাম, করানোর পরে যখন আমি ওকেতে ক্লিক করলাম, দেখেন এটা কি রিটার্ন করে। গতদিন আমরা বলছিলাম শুধু লিখছিলাম, ট্রু লিখছিলাম, এটা আপনারা দেখছিলেন, কিন্তু কেন যে আসলে ট্রু সেটা দেখেন আপনি। যেই আমি এই সে ক্লিক করলাম, আচ্ছা কনফার্মকে যদি আমি আবার দিই, অত কিছু না লিখে কিছু একটা দিলাম, দিয়ে যদি আমি আবার রান করি, দেখেন যদি আমি ক্যান্সেলে ক্লিক করি তাহলে সে আমাকে ফলস রিটার্ন করছে। দেখতে পাচ্ছেন? তাহলে আমরা কনসোলটা কেন ব্যবহার করতেছি বুঝতেছেন? যে না, আমরা ডিবাগিং পারপাস। আপনি যদি এখানে রান করাতেন, করে আমি যে আপনি একটা কিছুতে ক্লিক করলেন, আসলে সেটা কি হলো আপনি কি এখানে এখানে কোথাও বুঝতে পারতেন যে এটা আসলে কি হলো? বুঝতে পারতেন না। আমরা ডেভেলপমেন্ট পারপাসে অনেক কিছু জানা বোঝার জন্য বা সহজে কোনো জিনিসকে আউটপুট করে দেখানো বা কোনটার টাইপ কি সেটাকে আমরা বোঝার জন্য আমরা এই কনসোলটা ব্যবহার করব। দেখেন এখানে আমি যে ইএসএ ক্লিক করলাম সেই আমাকে ট্রু রিটার্ন করেছে, যখন আমি ক্যান্সেলে ক্লিক করলাম তখন আমাকে ফলস রিটার্ন করেছে। তাহলে গত দিনের মতো আমরা তো এরকম করে লিখতে পারি, তাই না? এটা বাদ দিয়ে যে ইফ কনফার্ম, গতদিন যেটা লিখছিলাম আবার লিখতেছি, দেখেন এটা লিখলে যদি এটা ট্রু সমান হয় মানে ট্রু রিটার্ন করে তখন কি কাজ করবে, আর ইলস মানে যদি এই ঘটনাটা না হয়, মানে ট্রু যদি না হয় তাহলে কি কাজ করবে। ফলসটা আর বলে দেওয়া লাগবে না, ট্রু না হইলেই তার মানে এখানে ফলস আসবে। অন্য কিছু হইলে তার বুলিয়ানে তো ট্রু আর ফলস ছাড়া অন্য কিছু হয় না, তার মানে যদি ট্রু না হয় তাহলে ফলস হলো এটা। তাহলে এখানে আমি দিলাম, কনসোলে লগ করি, কনসোল ডট লগ, ওকে, না হলে বললাম যে ক্যান্সেল। এখন যদি আবার আমরা এটাকে রান করাই তাহলে কি হলো, কনসোল ক্লিয়ার। এখন আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে লেখা আসলো ওকে। আমরা আবার রান করাই, যদি আমরা ক্যান্সেলের ক্লিক করি তাহলে লেখা আসলো ক্যান্সেল। তাহলে আমরা এটা কনসোলটা কি কি পারপাস ব্যবহার করতেছি? ডিবাগিং পারপাস, ডেভেলপ করার সময় আমাদের হেল্প করবে। ঠিক আছে, তো এই জন্য আমরা বারবার একটা লেখাকে, এখন আমি যদি এই লেখাটা কি আসলো বা আসলে কাজ করতেছে কি না সেটা যদি আমি এখানে দেখতে চাইতাম তাহলে আমাকে বারবার বারবার এরকম করে লিখতে হইতো না, যে এখানে আসলে কি বলে, একটু আগে যেটা লিখলাম সেটা করতে হতো না আমাকে বারবার। ও, এখানে হলো ডলার সাইন আর এখানে হলো হ্যাশ রেজাল্ট, তাহলে আমাকে বারবার এখানেও একবার এখানে একবার এরকম করে তারপর এখানে দেখতে হইতো না। দেখেন তো, এই লেখাটা নিয়ে আসার জন্য তাহলে আমাকে কত ঝামেলা করতে হলো না, একটা আবার এখানে চেঞ্জ করতে হচ্ছে।
তো আমরা এটা না করে জাস্ট এটা কনসোলে লক করলাম যাতে আমরা আউটপুটটা সহজে দেখতে পারি, নাথিং এলস। এরপরে আমি যে জিনিসটা করেছিলাম সেটা হলো, আপনারা এই জিনিসটা সবাই জানেন কিন্তু তারপরেও কিভাবে ভুল করেন এটাই আমি বুঝতে পারি না। এই একটা স্ল্যাশ, তারপরে একটা স্টার, তারপরে এই যে একটা স্টার, একটা স্ল্যাশ, এটা আসলে কি জিনিস? এটা কমেন্টস না? আপনারা সিএসএস এ দেখে আসছেন না কমেন্টস আমরা এভাবে করি? এরপরে প্রায় অনেকগুলো ল্যাঙ্গুয়েজেই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি দেখবেন এইভাবে কমেন্টস করা হয়। সিঙ্গেল লাইন কমেন্টস হলো এটা প্রোগ্রামিংয়ের ভাষায়, আর আপনার মাল্টি লাইন কমেন্টস হলো এটা। এটা যে এভাবে দিতে হবে সেটা না, এগুলো আর কি স্টাইল পারপাস দেওয়া হয়, যে আপনার এখানে এই লাইনগুলোকে সে সম্পূর্ণ কমেন্টস হিসেবে ধরবে। যদি আপনার অনেকগুলো লাইন থাকে, তো আমার এখান থেকে এই পর্যন্ত অনেকগুলো লাইন না, এই জন্য আমি এটা এইভাবে ব্যবহার করছি। কিন্তু যদি আমার দরকার হয়তো যে আমি শুধু এই লাইনটা কমেন্টস করে রাখবো, তাহলে আমি শুধু দুইটা স্ল্যাশ ব্যবহার করতাম। তাহলে দেখেন এই লাইনগুলো কিন্তু ঠিক আছে, কালার ফিরে আসছে, কিন্তু এটা কমেন্টস আকারে দেখাচ্ছে। এখন যদি আমি রান করি তাহলে এইটা একটা ইরর বলবে না? বলবে না হঠাৎ করে এই সেকেন্ড ব্র্যাকেটটা কিসের, সে চিনবে না, একটা ইরর দেবে। তাহলে ওইটা আমরা কমেন্টস পারপাস ব্যবহার করেছি। তো আপনারা এটা যদি লিখে বলেন, এ দেখেন বলতেছে ইলস আনএক্সপেক্টেড টোকেন, ইলসটা হঠাৎ করে কোথা দিয়ে আসলো? ইফ নাই, তার ইলস কোথা থেকে আসলো? এটা সে বুঝতে পারতেছে না। তো আমি কমেন্টস করে রাখছিলাম এই জন্য যাতে আপনারা পরে ওই কোডটা দেখতে পারেন, মুছে দিইনি। তো আপনারা যদি এরকম কমেন্টস করে রেখে বলেন যে আমার কোডটা কেন আসতেছে না, কাজ করতেছে না, তাহলে কি হবে? এইভাবে রাখলে এটা কি আর এক্সিকিউট হবে? দেখেন তো অ্যালার্ট কনফার্মটা কি আর দেবে? দেবে না, কারণ ওই কোডটা তো এক্সিকিউট হচ্ছেই না। তাহলে এটা ক্লিয়ার? এরকম কোনো কারণে আপনি যদি চান যে না আমি শুধু এই লাইনটা কমেন্টস করব, তাহলে কি দেবেন? দুইটা স্ল্যাশ দিলে শুধু দেখেন সেই লাইনটা কমেন্টস হবে। আর মাল্টি লাইন কমেন্টস করতে গেলে স্টার দিয়ে আবার স্টার স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। বুঝতে পারছেন? এখন আমি এটাকে আবারও কমেন্টস করে রাখতেছি আপনাদের সুবিধার জন্য, আপনারা পরে আবার দেখতে পারেন যাতে। এখন একটু কথা বলি, আমরা আপনারা অনেক এর আগে যখন প্রোগ্রামিং সাবজেক্টগুলো পড়েছেন তখন একটা কথা বারবার হয়তো শুনেছেন, সেটা হলো ডেটা টাইপ। ডেটা টাইপ আমরা শুনছি না? কি জিনিস একটু বলেন তো? কি হলো, এত সময় নিলে কিভাবে পারবো? ওটা তো টাইপ গেল, আমি বলতেছি ডেটা টাইপটা আসলে কি জিনিস? মানে এটা কি 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 করে, এর কাজ কি? ডেটা মানে কি? বলেন। সবাই একমত? সবাই কি একমত?
এ সবাই শুনতে পাচ্ছেন? আমি বলছি ডেটা কি, ডেটার বাংলা কি, ডেটা মানে কি? সবাই কি একমত? আমি তাই বলছি, কেউ একজন বলছে ডেটা মানে তথ্য, আমি বলতেছি সবাই কি একমত? আসলে আপনারা সবাই রং। ডেটা মানে যদি তথ্য হয়, ডেটা মানে যদি তথ্য হয় তাহলে ইনফরমেশন মানে কি? তাহলে ডেটা মানেও তথ্য। ডেটা মানে বইতে তথ্য লেখা আছে, কোন বই একটু দেখাইন তো। তথ্য আর উপাত্ত এক জিনিস না। আপনার ক্ষেত্রে আমি যদি বলি 12, আপনাকে বললাম 12, তাহলে আপনি এটা দিয়ে কি বুঝলেন? কি বুঝছেন আপনি এটা দিয়ে? আসলে বোঝার মতো তো কিছু নাই, কারণ আসলে 12টা যে কি, কারোর বয়স নাকি 12টা বাজে নাকি কি জিনিস, আপনার কিছুই আমি তো বলি নাই, বলছি? তাহলে 12টা দিয়ে যেমন কিছু বোঝা যায় না, কিন্তু এটা একটা উপাত্ত। তাহলে উপাত্ত হলো এইটা, যেটা মিনিংফুল কোনো জিনিস না, কিন্তু একটা এলিমেন্ট। আর ইনফরমেশনটা কখন হবে, তথ্যটা কখন হবে, যখন এই উপাত্তগুলোকে একটা প্রসেসের মাধ্যমে একটা কোনো মিনিংফুল আউটপুটে দেয়া হবে। যেমন যদি বলি এখন 12টা বাজে, তাহলে এই জিনিসটা একটা মিনিংফুল ওয়ার্ডে দাঁড়ালো না? ওই 12টা হলো উপাত্ত, কিন্তু যখন বললাম এখন 12টা বাজে, এটা হলো একটা তথ্য। বা আমি বললাম যে আপনাকে 12টার সময় যেতে হবে, এর একটা তথ্য আপনাকে দিলাম। বা বললাম অমুক ব্যক্তি 12টার সময় ওখানে যাচ্ছে, একটা তথ্য আপনাকে দিলাম। কিন্তু শুধু 12 যদি বলি, এটা একটা উপাত্ত। সুতরাং ডাটা আর উপাত্ত কখনো এক জিনিস না। বুঝতে পারছি? ডেটাবেজ ম্যানেজমেন্ট পড়েন নাই মোটেই? ডেটাটা বললাম না, সংখ্যা সেটা না, বিভিন্ন রকম হতে পারে। কোনো একটা ইউনিট, সেটা যে কোনো ধরনের হতে পারে, কোনো কথা হতে পারে, কোনো সংখ্যা হতে পারে। সংখ্যার ভিতরে আবার ভাগ আছে, সেটা কোনো দশমিক সংখ্যা হতে পারে, সেটা কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, সেটা কোনো নেগেটিভ সংখ্যা হতে পারে। যখন সেটা কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে, আর এই ডেটা টাইপটা হলো ডাটার ধরন, বাংলা করলেই তো বোঝা যাচ্ছে। মানে ওই যে ডাটাটা, সেটা কি ধরনের। আমি ওই যে 12 বললাম, 12টা কি ধরনের বলেন তো? একটা সংখ্যা। একটা সংখ্যা, সংখ্যার ভিতরে কি একটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা কি বলতেছি? পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার বলতেছি। যদি সেটা কোনো দশমিক সংখ্যা হয় তাহলে আমরা কি বলতেছি? ফ্লোটিং নাম্বার বলতেছি। ফ্লট, ফ্লট। এরপরে আরও অনেক নাম্বার আছে, ডেসিমাল নাম্বার আছে, ডাবল টাইপ হতে পারে। এরপরে হলো আপনার যদি আমরা ইসের কথা যাই, কি বলে ডাটা, একটা ডাটা কি হতে পারে, বুলিয়ান টাইপের হতে পারে, মানে ট্রু ফলস হতে পারে। আমরা একটু সার্চ করে আসি, ঠিক আছে?
দেখেন কোনো একটা ডেটা অবজেক্ট টাইপেরও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রিমিটিভ জিনিসটা কি বুঝি? এ আপনারা শুনতে পাচ্ছেন? বলছি যে প্রিমিটিভ কি সেটা কি আমরা বুঝি? প্রিমিটিভ রেসপন্স করতে যদি জানি কি জানি না, রেসপন্স করতে যদি এত টাইম লাগে তাহলে হবে কি করে? আমরা কি বিল্ট ইন নাম শুনছি? বিল্ট ইন, তা প্রিমিটিভ হলো বিল্ট ইন, আর যেগুলো নন প্রিমিটিভ সেগুলো বলে ইউজার ডিফাইন্ড। এ শুনতে পাইছেন? নন প্রিমিটিভ, নন প্রিমিটিভ হলো ইউজার ডিফাইন্ড যেগুলা। তাহলে দেখেন এটা কে বলতেছে, এটা একটা নাম্বার। যদি আমরা কোনো একটা কিছু অ্যাসাইন করি কোটেশন দিয়ে, তাহলে সেটাকে বুঝবে ইন্টিজার বলে, সরি স্ট্রিং বলে, ঠিক আছে। এখন দেখেন জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে টাইপ অফ বলে, আমরা একটু কনসোলে দেখি। এখানে একটা ফাংশন আছে টাইপ অফ। এই টাইপ অফের ভিতরে আমরা যেটা দেব, যেমন আমি যদি ভিতরে 2 দিলাম, তাহলে এখানে কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা? নাম্বার দেখাচ্ছে, তার মানে টুটা কি, টু টু যে ইটা লিখলাম তার ধরনটা কিরকম? এটা একটা নাম্বার। যদি আমি এখানে কি বলে একটা কোটেশন দিয়ে কিছু দিলাম, দেখেন ভিতরে কিছু দেওয়ার দরকার নেই, কোটেশন দেওয়ার সাথে সাথে কি আসছে? স্ট্রিং। তার মানে এটা কোনো একটা লেখা জাতীয় কোনো কিছু এরকম হবে, সে এটা মিন করছে যে আমি এর ভিতরে যাই লিখি না কেন এটা একটা লেখা। এর ভিতরে যদি 1 2 3 দিই সেটাও এখন কি একটা লেখা, কিন্তু যখন কোটেশন না দিয়ে আমি ওটা দেব তখন সে ধরবে একটা নাম্বার। আচ্ছা দেখেন যদি আমি এটাকে যদি ট্রু লিখি তাহলে কি আসলো? বুলিয়ান। তার মানে ট্রু ফলসটার টাইপটা কি? এটা একটা বুলিয়ান টাইপের। আচ্ছা আমি সেকেন্ড ব্র্যাকেট দেয়া মানে হলো, সেকেন্ড ব্র্যাকেট মানে হলো জাভাস্ক্রিপ্টের ফরম্যাটে একটা ভাষায় একটা অবজেক্ট, অবজেক্ট তো বুঝি তাই না? দেখেন যখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিছি এখানে কি টাইপ আসছে? অবজেক্ট টাইপ। যখন আমি থার্ড ব্র্যাকেট দিব, যদি আমি শুধু নাল লিখি, নালটাও একটা অবজেক্ট। তাহলে এরকম বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে।
একটা ভেরিয়েবলের ভিতরে একটা ফাংশনও হইতে পারে, তাহলে তার টাইপটা কি হবে? না, ফাংশন হবে। আচ্ছা, যদি মনে করেন আমি একটা ভেরিয়েবল দিলাম, এই মনে করেন টাইপ অফ এক্স এর এক্স দিলাম, এখন এক্স কি আমি কোথাও বলে আসছি? এজন্য কি লেখা যাচ্ছে? আনডিফাইন্ড, মানে ওটাকে সে আইডেন্টিফাই করতে পারি নাই। আমি তো এরকম কোথাও বলি নাই যে এক্স ইকুয়াল টু 5। এবার এটাকে যদি আমি টাইপ অফ এক্স দিই, তাহলে দেখেন কি আইছে। কেন আসছে? কারণ এবার এক্স এর ভিতরে কত মান আছে? 5। তা 5টা কি একটা নাম্বার না? কিন্তু আগে যেহেতু এক্সটা ছিল না, তখন যেহেতু আমি দেখতে চাইছি, সে বলতেছে এটা আনডিফাইন্ড, এটা এখনো ডিফাইন করা হয়নি। বোঝা গেল? যেহেতু আগে আমরা দেখছিলাম নাল দিলে অবজেক্ট আসছিল, এই জন্য এক্স এর ভিতরে যেহেতু নাল রাখলাম, সেহেতু এখন কি এটা অবজেক্ট দেখাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, আমরা গতদিন একটা করছিলাম যে কিভাবে যোগ বিয়োগ করা যায়, সেটা দেখছিলাম, তাই না? তো আজকে এই জিনিসটা আমরা একটা ইসের মাধ্যমে দেখব যে কিভাবে আমরা একটা ফর্ম থেকে ডেটাটা নিয়ে এখানে হিসাব করতে পারি। তাহলে চলেন আমরা একটা ফর্ম বানাই। একটা ফর্ম দিলাম, ফর্মের ভিতরে ইনপুট টাইপ টেক্সট দিলাম, এখানে হলো আইডি দিলাম সাপোজ নাম্বার 1, আরেকটা কপি করলাম, এটাকে দিলাম নাম্বার 2, আর এটা আরেকটা কপি করলাম, এখানে রাখলাম যে সাইন। এখানে একটা বাটন রাখি, দেখেন ব্যাপারটা কি হলো। এখানে কি রাখছি? ও, আমি যদি একটু বলে দিই তাহলে ভালো হবে, প্লেস হোল্ডার দিয়ে বলে দিই, ঠিক আছে। ফার্স্ট নাম্বার, এখানে দিলাম যে ইন্টার সাইন, মানে সে কি করতে চাচ্ছে সেটা সাইনটা দিক। আর একটা প্লেস হোল্ডার দিয়ে বললাম যে সেকেন্ড নাম্বার। ওকে, এখানে প্রথম নাম্বারটা দেবে, এখানে সাইন দেবে, এখানে সেকেন্ড নাম্বার দেবে। ক্যালকুলেট বাটনে ক্লিক করলে আমরা চাচ্ছি রেজাল্টটা কত হলো সেটা এখানে দেখাবে, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? তাহলে দেখেন, আমরা আগের দিনের মতো আমরা এখানে ফাংশনটা বানাই ফেলি। ফাংশন ক্যালকুলেট, এটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখলাম।
না, এটা আপনারা সবাই দেখছি এভাবে দিয়েছেন, এটা কিভাবে কি বুঝে দিয়েছেন বা কেন দিয়েছেন জানি না। ব্যাপারটা হলো যে বাইরের থেকে যদি আমি ভ্যালু না দিই তখন এটা নিয়ে কাজ করবে, এটা দিতেই হবে এমন কোনো ব্যাপার না। আর একটা সাইনের জন্য একটা রাখলাম, প্লাস, যে কোনো কিছু না বললে যোগ হবে। আচ্ছা, তাহলে আমরা একটা সুইচ কেস দিয়েও করতে পারি। সুইচ সাইন কেস কি হতে পারে, যদি প্লাস হয় তাহলে কি করবে, এখানে আমরা রিটার্ন করব। কেন করব? কারণ ওই মানটা নিয়ে আমরা অন্য আরেকটা জায়গায় রাখবো। এখন কিন্তু শুধু দেখেন ইউজ কেসের ওপর ভিত্তি করে আমাদের ফাংশনটা দুই রকম পারফর্ম করে, সেটা আমরা বলেছিলাম, তাই না? তো আগের ক্লাসে যেটা দেখছিলাম সেটা হলো আমাদের কোনো জায়গায় দেখানোর দরকার ছিল না, কোনো ক্যালকুলেট করার দরকার ছিল না বলে আমরা সরাসরি কনসোল লক করছিলাম আউটপুটটা। কিন্তু এখন যেহেতু আমাকে আউটপুটটা ধরে কি এখানে বসাতে হবে না? শুনতে পাচ্ছেন? মাঝে মাঝে দুই একজন একটু কথা টথা বলেন, এই শুনতে পাচ্ছেন শুনতে শুনতে টাইম ওভার হয়ে গেল। তাহলে এখানে আমাদের যেহেতু বসাতে হবে সেহেতু আমাদের মানটা আগে, আমরা যদি এখানে সরাসরি প্রিন্ট করে দিই তাহলে তো আর কাজ হবে না, মানটা আমাকে ওখান দিয়ে পাঠাতে হবে, সেটা ধরে আমাকে এখানে প্রিন্ট করতে হবে। এই জন্য আমি কি করতেছি, রিটার্ন করতেছি। কিভাবে? নাম্বার 1 প্লাস নাম্বার 2, তারপরে কি হবে, ব্রেক হবে। এবার যদি এটা হয়, যদি মাইনাস হয়, আমরা গত দিনের কাজ কিন্তু করতেছি, এখনো নতুন কিছু করি নাই। যদি এটা ভাগ হয় তাহলে এটাও ভাগ হয়ে এটা দেখাবে। আচ্ছা, তাহলে আমার এই ফাংশনের কাজটা মোটামুটি হয়ে গেছে। এর ভিতরে আমি দুইটা ভ্যালু দিলে আর সাইনটা বলে দিলে সেটা কত হয় সে আমাকে দেবে। এখন এটাতে ক্লিক করলে যে এই ঘটনাটা ঘটবে এটা আমাকে ডিফাইন করতে হবে, তাই না? তাহলে আমি এটার ক্লিকের জন্য একটা ফাংশন ইভেন্ট তৈরি করি, যেটাতে ক্লিক করতেছে কিনা এটা বোঝার জন্য। আচ্ছা, ওটার নাম কি দিয়েছিলাম মনে আছে? ক্যালক বিটিএন, তাই তো? তাহলে আমরা সেই আগের ফরম্যাটে চলে যাই। কি হবে? আইডি সিএলসি ক্যালক বিটিএন। এখানে যদি কি করা হয়, ইভেন্টটা কি, ক্লিক না? যদি ক্লিক করা হয় তাহলে কিছু একটা হবে। তো এখানে একটা কলব্যাক ফাংশন দিলাম, দেওয়ার পরে আমাকে এই দুইটা ভ্যালু আগে ধরতে হবে না যে এখানে কি লেখা, এখানে কি লেখা, এখানে কি লেখা আর এখানে কি লেখা, এটা তো আমাকে ধরতে হবে, তাই না? ধরে কি করব, এই ফাংশনের ভিতরে পাঠাবো, পাঠালে এই ফাংশন সেটার উপর একটা ক্যালকুলেশন করে আমাকে একটা মান পাঠাবে, সেটাকে ধরে আমি আবার কি করব, এই রেজাল্টের এখানে বসায় দেব। এটাই তো কাজ। তাহলে আমাকে আগে এই তিনটা ভ্যালু ধরতে হবে যে সে এখানে কি লিখছে। আচ্ছা, লেট লেট বা ভার যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। নামন, কোনো কিছু না লিখলেও হবে। নামন ইকুয়াল টু, দেখেন কোনো ফর্মের থেকে ভ্যালু নিতে গেলে আমাকে লিখতে হয় ভিএল, ভ্যাল, আর এখানে দিতে হবে কোনটার থেকে নিতে যাচ্ছি। তো এখানে আইডিটা কি, এটা না, নাম্বার 1। তাহলে এখানে এই নাম্বার 1 আইডির ভ্যালুটা কি
এই ভ্যালুটা আমরা কখন নিতে পারবো, যখন সেটা একটা ফর্মের মানে ইনপুট টাইপ কিছু হবে, ঠিক আছে, তখন আমরা ভ্যালুটা পাবো। তাহলে এটা হচ্ছে ইসের ভ্যালু হলো, এখন আমরা সাইন নিলাম, সাইন ইকুয়াল টু SIGN সাইন নাম্বার 2 ইকুয়াল টু নাম্বার 2 ভ্যালু। এখন আমরা দেখি একটু করে কনসোল করে যে এই মানটা আসলে আসতেছে কিনা। সাপোজ নাম্বার 1 আসলে মানটা ধরতে পারতেছে কিনা আমি একটু দেখি। রিফ্রেশ করলাম, এখানে মনে করেন কিছু একটা লিখলাম 12, ক্যালকুলেট বাটন চাপ দিলাম, মানটা ধরতে পারছি আমি, মানে আমার এই ভেরিয়েবলে এখন এই মানগুলো আছে, তাই না? এই যে নাম অনকে আমি কনসোল লক করছি, এটা 12 প্রিন্ট করছে, তার মানে এই নাম অনের ভিতরে এখন এই ফিল্ডে কি লিখছে তার ভ্যালুটা আছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমার কাজ যেটা হবে, আমি আর একটা ভেরিয়েবল নিতে পারি, যে নাম হলো লেট রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল টু এই ফাংশনটা কল করে এর ভিতরে আমি যদি মানগুলো দিয়ে দিই তাহলে হবে না? এই ফাংশনের ভিতরে আমার মানগুলো দিয়ে দিলাম, প্রথমে যাবে নাম্বার 1, তারপরে কি যাবে নাম্বার 2, তারপরে কি যাবে সাইন। এটা দিলে আমার কাজটা কি করবে, এই মানের ওপরে এই সাইনটা দিয়ে কি হয় সেটা ক্যালকুলেট করে আমাকে দেবে, রিটার্ন করবে না? তাহলে রিটার্ন করলে আমি সেটাকে ধরে এই যে রেজাল্টের ভিতরে রাখলাম। এখন আমি কি করতে পারি, রেজাল্টকে কনসোল লক করে দেখি যে আসলে ঠিক আছে কিনা, যদি হয় তাহলে ওইখানে বসাই দেব। আপনাদের কি মনে হয় ঠিক আছে, মানে আউটপুট আসবে? বলেন বলেন, আপনাদের কি মনে হচ্ছে আউটপুট আসবে? কত আসছে? এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটাতে প্রথম ঘরের ভ্যালুটা রাখবো। তো প্রথম ঘরে যে আমি অবজেক্টটা আছে সেটার সাহায্যে VAL নামে একটা ফাংশন আছে, সেটা কল করলে ওই ওই ভ্যালু ঘরের ভ্যালুটা কি সেটা পাওয়া যাবে। তা আমি এইটার ভ্যালুটা নিয়ে এই যে নাম অন ভেরিয়েবলে রাখলাম, আর সাইনের ঘরে কি লিখছে সেটা আমি সাইনের এখানে রাখলাম, আর নাম্বার 2তে কি লিখছে সেটা আমি নাম 2 ভেরিয়েবলে রাখলাম। এবার এটা রাখার পরে এই যে ক্যালকুলেট নামে যে ফাংশনটা আমি তৈরি করেছি এর ভিতরে নাম 1 নাম 2 আর সাইনটাকে পাস করলাম, করলে ও কি করতেছে, এই ক্যালকুলেশনটা করে আমাকে একটা মান পাঠাবে, রিটার্ন করবে না, এখানে আমাকে একটা মান পাঠায় দেবে। সেটাকে যেহেতু আমার কাছে কোনো মান পাঠাবে তাহলে সেটাকে আমাকে ধরতে হবে কোনো একটা জায়গায়, তাই সেটা আমি একটা আরেকটা ভেরিয়েবলে ধরছি, নাম হলো রেজাল্ট। বোঝা গেছে? কিন্তু এবার দেখেন, আমি দিছি 10 + 5, আমার আউটপুট দেখাচ্ছে 105। এটা কেন হয়েছে? বলেন তো, 10 আর 5কে যোগ করলে কখন 105 হওয়া পসিবল? সেটা কিভাবে কিভাবে হতে পারে? উফ, এই 10 আর এই 5কে কিভাবে যদি আমি প্লাস সাইন দিয়ে অ্যাড করি, যোগ করি, তাহলে 105 হওয়া কিভাবে পসিবল, মানে কিভাবে হইলে 105 হয়?
কোন সময় হতে পারে? একবার কে জানি বলেছে প্রথমবার। বলতে পারেন না? এই জন্য আমি ধাঁধা ধরতেছি, ভুল করলে হয়। আমি কি ধাঁধা জিজ্ঞেস করতেছি যে ভুল করলে হয়? এই কেন 10-এর পরে যদি পাশে যদি আমি 5টা বসাই তো 105 হয় না? 10-এর পাশে 10-এর পাশে যদি 5টা বসে তাহলে 105 হয় না? তাহলে এখানে এমন কোন সিস্টেম হয়েছে যার জন্য যোগ না হয়ে পাশাপাশি বসে গেছে, এজন্য তো 105 হয়েছে। এটা তো শিওর নাকি? তাহলে এবার খুঁজতে হবে যে কোন কারণে এটা যোগ না হয়ে পাশাপাশি বসে গেল যার জন্য 105 হচ্ছে। কেন, সে ওপরে তো এইভাবেই লেখা আছে, নাম্বার 1 নাম্বার 2 তারপর সাইন যাবে। এখানে এই শোনেন, এটা কিন্তু সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। এখানে যদি আপনি সাইন আগে দেন, দিয়ে প্রথমে যদি তারপর নাম্বার 1 নাম্বার 2 দেন, এবার এখানে যদি নাম্বার 1 দেন তাহলে এটা কিন্তু সাইনের জায়গা চেঞ্জ করে ফেলবে। এখানে যেটার পরে যেটা দেয়া হবে এখানে মানটা সেটার পরিবর্তে পরপর সিরিয়ালে সেভাবে দিতে হবে। এটা ভেরিয়েবলের নাম কোনো ব্যাপার না। আপনি মনে করেন এখানে আরও কিছু দিচ্ছেন, ঠিক আছে, এরকম আছে, মনে করেন এখানে এরকম আছে, এরকম আছে। এখন আপনি যদি চিন্তা করেন না এইখানে এই নাম অন আর এইখানে যে নাম অন এটা সেম হতে হবে, এটা ব্যাপার না, আপনি এখানেও 3কে দেন, এটা ব্যাপার না, কিন্তু কোনটার জন্য কোন মান দিচ্ছি এটা ব্যাপার। বুঝতে পারছি? এই নাম আর এই নাম সেম হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রথম যেটা এখান দিয়ে দিচ্ছি, এটা যেটা প্রথম দিয়ে দিচ্ছি সেটা এই প্রথমেই আসবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা ঠিক কাজ করতেছে এটা আমরা বুঝতে পারতেছি, তাই না? কারণ আমাদের এটা ক্যালকুলেশন করে আমাদের রেজাল্ট দিচ্ছে, তার মানে এ ঠিক কাজ করতেছে। কিন্তু এটা যদি আমি একটু চেক করি, দেখেন এখানে আমি দিলাম কনসোল ডট লক, আমি একটু আগে লক করে আসি, দিয়ে কি দিচ্ছি টাইপ অফ, মানে এই যে প্রথম নাম্বারটা এটাকে আমি করলাম কি টাইপের, এটা আমি দেখার চেষ্টা করলাম। দেখেন 10+5, দেখেন তো টাইপটা কি আসছে। এবার বলেন স্ট্রিং মানে তো কোনো কিছু লেখা, তাই না? তো সেটা এবিসিও হতে পারে, 1 2 3 হতে পারে, যে কোনো কোনো কিছু লেখা। এবার বলেন যে কোনো লেখার সঙ্গে কি কোনো লেখা আসলে ম্যাথমেটিক্যাল টার্মে যোগ করা পসিবল? মানে এর সঙ্গে এ যোগ করতে পারবেন? সেটা বলতেছি যে এর সঙ্গে কি এ যোগ করা পসিবল? এর সঙ্গে এ যোগ করলে এ স্কোয়ার হয়ে যাবে। এই গণিতবিদ কোথা দিয়ে বেরোইছে? আসলেই ম্যাথমেটিক্যাল টার্মে এর সাথে এ কি যোগ করা আদতেই পসিবল? সে আপনার স্কোয়ার হোক আর 2a হোক আর যাই হোক, এর সঙ্গে এ কি যোগ হয়? এই এ মানে কি, আমরা যেটা ম্যাথমেটিক্যালসে যোগ করি যে 2a + a = 3a,
এই এটা কি, এর মানে কোনো একটা মান না, ডিরেক্ট লেটার তো না। আমরা তার আগে ধরে নিই না যে সাপোজ এ ইকুয়াল টু 5, তার মানে 2a সমান হলো 10, আর প্লাস যদি আবার এ হয় তার মানে আর 5 15, মানটা তো সেরকম। তার মানে আমরা হচ্ছে ব্যাপারটা পিছনে কি করি, কোনো একটা মানের সাথে কোনো মানকে যোগ বিয়োগ গুণ ভাগ করি, কোনো লেটারের সাথে লেটার না। ঠিক আছে, ওটা জাস্ট কোনো একটা মানকে ডিনোট করে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে করতে চাই, আমাদের এই স্ট্রিং থেকে মানে এই যে লেখার থেকে এই মানগুলোকে আমাদের সংখ্যায় নিয়ে যাইতে হবে, তাই না? মানে যত সময় এখানে এটা মান চেক করলে নাম্বার না দেখাবে তত সময় এটা হবে না, এটা কনফার্ম না? এবার আমরা একটু গুগল সার্চ করে আসি যে হাউ টু কনভার্ট স্ট্রিং টু নাম্বার ইন জাভাস্ক্রিপ্ট। দেখেন অটো সাজেশনে দেখাচ্ছে। পার্সিন বলে একটা থাকে, এ দেখেন পার্টস ইন্টিজার, তার মানে ইন্টিজারে পার্টস করো। এটা যদি দিই তাহলে কিসে কনভার্ট হবে, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হবে। কি করব, পার্টস আইএনটি। ঠিক আছে, আমি যদি ফ্লটে নিতে চাই তাহলে কি লিখতে হবে, পার্টস ফ্লট। ঠিক আছে না? তাহলে দেখেন আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে ভ্যালুটা আসতেছে এটাকে আমাকে পার্টস করতে হবে। তাহলে কিভাবে লিখতে হবে, পার্টস ফ্লট। এইটার ভিতরে যদি আমি এই মানটাকে রাখি তাহলে এটা ফ্লটে কনভার্ট হবে। এখন আমি একটু রিলোড দিয়ে বাকিগুলো করার আগে আমি একটু দেখে নিই যে এটা কি করলো, হয়েছে কিনা। কি আসছে? তার মানে এবার হওয়া পসিবল নাকি? তাহলে বাকিগুলোও করে ফেলি। তার মানে আমরা একটা জিনিস নতুন কিন্তু শিখলাম যে আমরা আমাদের ফর্ম থেকে যে ভ্যালুগুলো আসে সেটা কোন ফরম্যাটে আসে, স্ট্রিংয়ে। আর আমরা যদি সেটা দিয়ে কোনো ক্যালকুলেশন করতে চাই তাহলে অবশ্যই সেটাকে আমাকে আগে নাম্বারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা দেখেন এখানে একটা ভুল করছি আমরা, এই সাইনটা সাইনটা কি হবে বলেন তো? সাইনটা কেউ নাম্বার হবে? এ কি আপনারা ঘুমাইছেন? তাহলে সাইনটা কি হবে, নাম্বার হবে? তো বলতে সাহস হচ্ছে না, এখানে তো দেখাই যাচ্ছে স্ট্রিং। যোগ বিয়োগ গুণ ভাগ মানে প্লাস মাইনাস সাইন যেগুলো, এগুলো তো আর নাম্বার না। তাহলে আমরা এটা এটার জন্য করতে পারবো না। এখন আমরা রেজাল্টটা একটু দেখার চেষ্টা করি। 10 প্লাস 5, রেজাল্ট কত আসছে না? এখন আমাদের যেটা করতে হবে, এই 15টাকে আমরা এখানে বসায় দিতে পারলে আপাতত এই কাজটা হয়, তাই তো? তাহলে আমাদের রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে 15টা আছে। এখন আমরা কনসোল লগ না করে আমরা আগেই দেখছি কিভাবে করে, ডট কি করতে হবে, টেক্সট। কোনো একটা অবজেক্ট ডট টেক্সট মানে হলো এইটার মাঝখানে আমি আইডি ধরছি, মানে কোনটা, রেজাল্ট না? এই রেজাল্ট আইডি ধরছি মানে এইটা না? যখন এইটা ডট এই আইডি ডট টেক্সট দিব তার মানে সে মাঝখানের এই জায়গাটা চেঞ্জ করবে। ঠিক আছে,
তার মানে এই জায়গাটা সে চেঞ্জ করে দেবে। এখন এটার আইডি কি, বারবার ভুল করতেছি, আইডি এখানে, এখানে নাম হলো রেজাল্ট। তাহলে এই রেজাল্টটা কি বসবে, এই রেজাল্ট ভেরিয়েবলে যে মানটা আছে সেইটা, তাই না? এই রেজাল্ট ভেরিয়েবলে যে মানটা আছে সেইটা এই রেজাল্ট আইডির টেক্সটে বসে যাবে। আচ্ছা, আমরা এটাও তুলে দিলাম, এটা তো আমাদের আর লক করার দরকার নেই। প্লাস 5, পারছি আমরা চেঞ্জ করতে। কিন্তু এখানে কিছু প্রবলেম আছে, যেমন আমি মনে করেন এটা এটা না, সাপোজ মনে করেন এটা দিই নাই, তখন কি আসবে? কারণ এটা দিই নাই মানে কত, এটা নাল না, ব্ল্যাঙ্ক না। এবার আপনি বলতেছেন যে আমি 10-এর কোনো কিছু নাই তার সঙ্গে যোগ করব, তাহলে ব্যাপারটা কি হলো? এটা একটা প্রবলেম না? আমি এখানে কোনো কিছু না দিয়ে ক্যালকুলেট বাটনে ক্লিক করছি, এখন এই ঘরে কিছু নাই মানে কি, ফাঁকা না? এখন আপনি বললেন যে আমি 10-এর সঙ্গে ফাঁকারে যোগ করব, তাহলে সেটা কি পসিবল? যে কোনো কিছু নাই সেরকম একটা কিছু যোগ করব 10 বা 5-এর সাথে, সেটা কি পসিবল হবে? এই জন্য এটা বলছে যে না, এরকম কিছু হয় না। তাহলে আমাকে ঠিক করতে হবে, যদি আমি এখানে কিছু না দিই অটোমেটিক সে 0 ধরে নেবে, যদি 0 হয় তাহলে তো ঠিক হয়, তাই না? এটা আমাকে ব্যাক এন্ডে হিসাব করতে হবে, যদি সে কোনো কিছু না দেয় তাহলে আমি 0 ধরে নেব। বা আমি, আচ্ছা কোনটা করব বলেন, যে কোনো কিছু না দিলে সে এটাকে ক্লিক করতে পারবে না এটা করব, নাকি সে যদি কোনো কিছু না দেয় তাহলে 0 ধরে নেব? আচ্ছা দেখেন, তাহলে এখানে যখন আমি ক্লিক করতেছি তখন ফার্স্টে আমাকে চেক করতে হবে, আমাকে কি কি দেখতে হবে ওটা চেক করতে গেলে আসলে বাংলায় আপনি মনের মতো করে বলেন তো, নিজের মতো করে বলেন যে আপনাকে কি চেক করা দরকার, আপনি কি করতে চাচ্ছেন। যদি এইটা ফাঁকা না হয়, যদি এইটা ফাঁকা না হয় এবং এইটা ফাঁকা না হয় এবং এইটা ফাঁকা না হয়, তখন এই কাজটা হবে যেটা হচ্ছে, এটা না? আগে লজিকটা বলেন, যে আমি যখন এখানে ক্লিক করব আগে চেক করব যদি এটা না ফাঁকা হয়, এটা যদি ফাঁকা না হয়, এটা যদি ফাঁকা না হয়, তখন এই কাজটা হবে। আর যদি যদি এটা ফাঁকা হয় অথবা এটা ফাঁকা হয় অথবা এর কোনো একটা ফাঁকা থাকে, তখন বলবে যে তুমি আগে এই ফিল্ডগুলো ফিল আপ করো। ঠিক আছে, তাহলে আমি সেটা লিখি, যদি এই ভ্যালুটা না হয় কি, ফাঁকা। বুঝতে পারছি, এটা হলো নট ইকুয়াল টু, মানে যদি এটা ফাঁকা না হয়, তারপর কি, এবং যদি এটাও ফাঁকা না হয়,
অ্যান্ড মানে কি, অ্যান্ড গেটে কি ছিল, সবগুলো ট্রু হতে হতো না? তো এখানে অ্যান্ড সিম্বল দেওয়া মানে সবগুলোই ফাঁকা না হতে হবে। এখানে আমি কি দিছি, নট ইকুয়াল না, নট ইকুয়াল ব্লাঙ্ক। তার মানে ব্লাঙ্ক যাতে যদি না হয়, এটা যদি ব্লাঙ্ক না হয়, এটাও যদি ব্লাঙ্ক না হয়, এটা যদি ব্লাঙ্ক না হয়, তখন এই কাজটা করবে। নট ইকুয়াল ব্লাঙ্ক অ্যান্ড এটা নট ইকুয়াল ব্লাঙ্ক, তাহলে এই যেটা করতেছি সেটা করবে। এটা জাস্ট কাট করে এর ভিতর দিয়ে দিলাম। আর যদি কোনোটা, এটা ইলস মানে কি, কোনো একটা ব্ল্যাঙ্ক, তাহলে আমি একটা অ্যালার্ট দেব, fill out or fields return false। আচ্ছা, এটা আমি পরে বলে দিব, ঠিক আছে, এটা দিলাম না। তাহলে আমি দেখি, দেখেন, মনে করেন এটা দিলাম, এটা একটা দিলাম, কিন্তু আরেক এটা দিলাম না। এখন যদি আমি ক্যালকুলেট বাটন চাপ দিই, তাহলে আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে, ফিল আউট অল ফিল্ডস, ঠিক আছে, ফিল আপ করো। এখন আমি মনে করেন দিলাম একটা, দিয়ে ক্যালকুলেটে চাপ দিলাম, তাহলে আমার হিসাবটা দেখাচ্ছে। এ দেখছেন, সবাই দেখছেন? সবাই দেখছেন? মজা না অনেক? দেখেন, আমাকে কয় লাইন কোড লিখতে হলো, তার জন্য আমি একটা বড় সড়ো কাজ করলাম। আরও কিছু ফাংশনালিটি আমরা দেখব যখন আমরা ফর্ম ভ্যালিডেশন করতে যাব। যে লগ ইন একটা মনে করেন অপশন আছে, সেখানে আপনি যদি ইউজার নেম বা পাসওয়ার্ড না দেন, তাহলে আপনাকে ক্লিক করতে দিবে না, বলবে যে না, এটা ফিল হতেই হবে। আচ্ছা, আমি প্রথম থেকে বলতেছি, সেটা সমস্যা না। দেখেন কি করলাম, আমার এখানে 3টা ফিল্ড আছে, দুইটা হবে আপনার নাম্বার, যে নাম্বারগুলোকে আমি এই সাইনের ওপর বেস করে একটা ক্যালকুলেশন করব, যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক না কেন করব, করে যেটা হয় সেটা আমি এখানে দেখাবো। আর সেটা কখন হবে, যখন এই বাটনে ক্লিক করা হবে। তাহলে আমি এই বাটনের একটা ক্লিক ইভেন্ট লিখলাম। কিভাবে? ক্যালক বাটন, এটা হলো এই বাটনের আইডি। তাহলে এই বাটনকে ধরে বললাম, এই বাটনে যদি ক্লিক করা হয় তাহলে কিছু একটা হবে। এখন আমি একটু চেক করলাম যে যদি এই প্রথম যে নাম্বার ওয়ান যে ভ্যালুটা, মানে প্রথম ঘর, তার ভ্যালু যদি ফাঁকা না হয়, ঠিক আছে, তার ভ্যালু যদি ফাঁকা না হয়, এবং সাইনের ঘরে যেটা, সেটা যদি ফাঁকা না হয়, এবং নাম্বার 2 তার ভ্যালু যদি ফাঁকা না হয়, তাহলে আমি কি করতেছি, এই প্রথমটা নাম্বার 1-এর ঘরে কি লেখা আছে সেটাকে ধরলাম। কিভাবে? এই নাম্বার 1 ডট ভ্যাল, মানে এই ইটাকে বসালাম। এটা তো আমরা জানি, আমরা বলছিলাম না যে আমরা প্রথমে কিন্তু শেখার সময় বলছিলাম যে আমরা সব জায়গায় এই একটা ফরম্যাটকে ব্যবহার করে লিখবো এরকম করে, তাই না? এরকম বলেছিলাম। তো এখানে সিলেক্টর, তো এখানে আমরা সিলেক্টরটা দিছি কোনটা, এখানে যে নাম্বার অন আইডিটা, আর এই অবজেক্টের সাথে আমরা কি করব, এটার যে ভ্যালুটা আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। একটা কাজ এখানে হলো, আপনি যদি ভ্যালুটা এখানে দিয়ে দেন, তাহলে এখানে ভ্যালুটা বসে যাবে, ওখানে ওভাররাইট হবে, ঠিক আছে।
আর যদি কিছু না দেন তাহলে যে ভ্যালুটা লেখা আছে সেটা পাবেন। আমি বোঝাতে পারছি? আপনি যদি চান যে ভ্যালুটা সেট হবে তখন এখানে আপনি কিছু দিয়ে দিতে পারবেন। আর যদি চান যে না কি লেখা আছে সেটা আমি পড়বো, আমি সেট করব না, তখন আপনি শুধু এইভাবে লিখবেন। আচ্ছা, তাহলে আমরা এটার ভ্যালুটা পাইলাম। পাওয়ার পরে যেহেতু এটা স্ট্রিং ফরম্যাটে আসতেছে, আমরা এটা ফ্লটে পার্টস করলাম, মানে এটাকে একটা নাম্বার বানাই নিলাম, ফ্লটিং নাম্বার বানাই দিলাম। তার মানে চাইলে সে দশমিকও যোগ করতে পারে। তাহলে আমরা একটু দশমিক দিয়ে দেখি আসলে হচ্ছে কিনা। 10.5 প্লাস 5.5 5/7 আসছে না? এটা যদি আমরা পার্টস ইন্টিজার করতাম, পার্টস আইএনটি করতাম, তাহলে কিন্তু আমরা এটা এইভাবে দেখতে পারতাম না। আমরা শুধু এটুকু দেখতাম, 16টাকে দেখতাম। ঠিক আছে, আমরা ফ্লটিংয়ে পার্টস করছি বলে আমরা দেখতে পারতেছি। আচ্ছা, তাহলে আমরা যে নাম্বারটা পাইলাম স্ট্রিং ছিল, সেটাকে আমরা ফ্লটিংয়ে নিয়ে আসলাম। এরপরে সাইনটাকে ধরলাম, ধরার পরে আমরা দ্বিতীয় যে নাম্বার ছিল সেটাও আমরা ফ্লটিংয়ে পার্টস করলাম, করে আমরা 3টে ভেরিয়েবলে রাখলাম। এখন এই কাজটা করার জন্য আমি একটা ফাংশন বানাই নিছি, যে ক্যালকুলেশনটা করার জন্য। এই ক্যালকুলেশনের ভিতরে আমাকে 3টা মান পাঠাতে হবে বাইরের থেকে। সেটা হলো প্রথম নাম্বারটা কি, দ্বিতীয় নাম্বারটা কি, আর সাইনটা কি হবে, মানে কি অপারেশন হবে আর কি। তারপরে তো যদি প্লাস হয় সে আমাকে 2টা যোগ করে রিটার্ন করে দেবে, দিয়ে প্রসেসটা এখানে বন্ধ হয়ে যাবে। আর যদি মাইনাস হয় তাহলে সে আমাকে মাইনাস করে রিটার্ন করে দেবে, যদি গুণ হয় গুণ করে রিটার্ন করে দেবে, ভাগ হলে ভাগ করে রিটার্ন করে দেবে। তো এই ফাংশনের ভিতরে আমরা এই 3টা জিনিসকে পাস করলাম, যে নাম্বার 1 নাম্বার 2 তারপর সাইনকে পাস করে দিলাম। তাহলে সে এটার পরে ক্যালকুলেশন করে একটা রেজাল্ট আমাকে দিল। সেই রেজাল্টটা আমি একটা ভেরিয়েবলে ধরলাম, যে কত আসছে, যোগ হয়ে বিয়োগ হয়ে গুণ হয়ে কত আসছে সেটা আমি ধরলাম। ধরার পরে আমার রেজাল্ট নামে যে আইডিটা ছিল সেখানে আমি এই রেজাল্টকে রিপ্লেস করে দিলাম, বসাই দিলাম টেক্সট দিয়ে। আর এখানে আরেকটা কাজ করছিলাম ইলস দিয়ে, যদি এটা কোনো 3টাই যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে তো এটা করবে, আর যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে সে আমাকে একটা অ্যালার্ট দেবে যে তুমি সবগুলো ফিল্ড ফিল আপ করো, তারপরে এটা করতে পারবা। ঠিক আছে? ঠিক আছে, বুঝছেন সবাই? বুঝতে পারছেন? এটা দেখেন অনেক কঠিন কোনো কিছু না, জাস্ট কয়েকটা লাইন কোড লিখছি। আর এই জিনিসটা তো গত দিনের তা, আমরা গতদিনও এটা লিখছিলাম, আজকেও আবার রিপিট করে লিখলাম। আচ্ছা, আমরা আগের ক্লাসে এরকম একটা জিনিস দেখছিলাম, যে ওই যে ইটা কি বলে, এই যে ইনপুট টাইপ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা একবার দেখা যাবে একবার দেখা যাবে না, এরকম একটা জিনিস আমরা দেখাইছিলাম না? শো পাসওয়ার্ড, সেটা মনে আছে আপনাদের কারো?